আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আমি আজকে আমরা কয়েকদিন থেকে পরীক্ষা ওরিয়েন্টেড কথাবার্তা বলছি, যেহেতু পরীক্ষা সমাগত। ফাইনাল এমবিবিএস পরীক্ষা সবাই আমরা আমিও আমার মেডিকেল কলেজে অ্যাসেসমেন্ট পরীক্ষা নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা যারা পরীক্ষা দেবে তাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমাদের ইএনটি এক্সামিনেশনে আমরা 3টা ক্রনিক টনসিলাইটিসের কেস থাকে, ডিভিয়েটেড নেজালের সেপ্টামের কেস থাকে, ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া এবং নেক সোয়েলিং। নাকের মধ্যে ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, নেজাল পলিপ, রাইনোস্পিডিয়াসিস যে কোনোটাই থাকতে পারে এবং এগুলো খুব সাধারণ, একই রকমের হয়। আমরা এক্সামিনেশন অফ কেস ইন ইএনটি এই টপিকসের উপরে আমরা ক্রনিক টনসিলাইটিসের কেস যখন আমরা পরীক্ষা করতে দেই, আমরা এক্সামিনাররা কি চাই এবং এক্সামিনিদেরকে কিভাবে পরীক্ষা শুরু করি এবং কি কোশ্চেনগুলো দিয়ে কেস পর্বটা শেষ হয় এবং কেসের পরে চলে যায় আমাদের এক্সামিনেশন, আমরা শর্ট মানে ভাইভা কোশ্চেনে। তো ভাইভা নিয়ে আমরা আলাপ করেছি, আমরা এখন কেস এক্সামিনেশন নিয়ে কথা বলতে চাই। আমি আজকে মোটামুটি ক্রনিক টনসিলাইটিস এর কেস নিয়ে কথা বলবো। যদিও একটা স্লাইডের মধ্যে অনেক জিনিস একসাথে দেখাবো, এগুলা যাতে করে একটার সাথে আরেকটা মিল থাকে, সেই জন্যই আমি এই স্লাইডটা বড় হলো, কিন্তু জিনিসটা খুব সহজ। জানা জিনিসের চেয়ে এখানে অ্যাক্টিভিটিটা বেশি। একটা টনসিলাইটিসের পেশেন্ট যখন পরীক্ষা করতে দেওয়া হয় স্টুডেন্টদেরকে, আমরা বলি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ফাইন্ডিং এগুলো আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর এক্সামিনেশন ফাইন্ডিং, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। দি ডায়াগনোসিস ইজ ক্রনিক টনসিলাইটিস। আমি খুব আশ্চর্য হব সবাইকে বললে যে এটা আমার মনে হয় খেয়াল করা দরকার। এই যে ক্রনিক টনসিলাইটিস যে ডায়াগনোসিস দিল, একটা শিটের মধ্যে যে শিটটা আমাদেরকে দিল, এটার মধ্যে যখন আমরা দেখি যে ক্রনিক টনসিলাইটিস লিখতে যে কেউ একটা এল টনসিস কিন্তু দুটো এল লিখতে হয়। এরকমটা দেখেছি, কাজে আমার মনে হয় এটাও যদি কারেক্ট করে দিতে হয় তাহলে আর কি দুঃখজনক, তবুও আমি কথাটা বললাম। সবাই খেয়াল করবেন যে ক্রনিক টনসিলাইটিস লিখতে টনসিলাইটিস, LLITIS, ক্রনিক টনসিলাইটিস। এক্সামিন করার জন্য আমি খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা ভিডিও দেখাবো, যে এবং আমরা চাই যে কি এই যে এখানে যা আছে তাই আমরা ভিডিওতে দেখাবো যাতে করে মনে থাকে। 1 নম্বরে বললাম সিট ফ্রন্ট টু ফ্রন্ট উইথ দ্য পেশেন্ট, আমরা পেশেন্টের পাশে দাঁড়াই না, সামনাসামনি চেয়ারে বসি, স্টুলের মধ্যে বসি, সামনাসামনি চেয়ারে বসি। গ্রিটিংস, এটা কালচার আমাদের যে আমরা প্রথমে আপনি কেমন আছেন বা আসসালামু আলাইকুম। গিভ ইউর অ্যাকোয়েন্টেন্স, পরিচয় দিতে হয়। আই এম ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এবং আমি আপনাকে পরীক্ষা করব, আপনি কোনো আপনার গলার ভিতরটা দেখবো, আপনাকে কোনো ব্যথা দিব না, হ্যাঁ, যে এক্সামিন করবো এটা বলে দিতে হবে। প্লেস দি লাইট প্রপারলি ইনসাইড দি থ্রট, আমরা এই কথাটা বলি যে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার সময় দেখা যায় যে বোর্ড যেখানে পরীক্ষা নিচ্ছে, দুইজন এক্সামিনার, একজন এক্সটার্নাল এবং একজন ইন্টারনাল, তার কাছেই কেস নেওয়ার জন্য আমরা দেই। ঠিক এক্স্যাক্টলি যাকে টেস্ট করছি তাকে কেস নিচ্ছি এভাবে কিন্তু হয়ে ওঠে না। আমরা একজনকে পরীক্ষা নিচ্ছি আবার সিরিয়ালি দেখিয়ে দিচ্ছি, কাজেই এখানে দূর থেকে পেশেন্টের দিকে না তাকালেও, এক্সামিনের দিকে না তাকালেও এক্সামিনাররা কিন্তু তাদের পেরিফেরাল ফিল্ড অফ ভিশনের মধ্যে কিন্তু চলে আসে যে এক্সামিনি দেখতেছে লাইটটা অন্যদিকে পড়তেছে, আকাশের দিকে, ছাদের দিকে, পেশেন্টের মুখে পড়তেছে না। এই জিনিসটা একটা খেয়াল করার খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং গিভ ইউর অ্যাকোয়েন্টেন্স দেওয়ার পরে প্লেস লাইট প্রপারলি ইনসাইড দি থ্রট, হা করলে যখন পেশেন্টের লাইটটা যেন মুখের ভিতরে পড়ে, এটা ডিপ্রেস দি এন্টিরিয়র 2/3 অফ দ্য টাং উইথ মেটালিক টাং ডিপ্রেসার। এটা সবসময় এক্সামিনাররা খেয়াল করে না, বাট কিন্তু অনেক সময় কোশ্চেন করে যে তুমি যদি টাং ডিপ্রেস করলা, এটা ঠিক কোন জায়গায় করলা। এটা কিন্তু জিজ্ঞেস করা হয় যে anterior 2/3 অফ দি টাঙ্গে ডিপ্রেস করতে হয়, কারণ anterior 2/3 ইজ সাপ্লাইড উইথ আ লিঙ্গুয়াল নার্ভ দিয়ে সাপ্লাই করে এবং এটা কিন্তু টাচ করা যায়, এখানে কোনো গ্যাপ রিফ্লেক্স হয় না। posterior 1/3 এ টাচ করলে গোসোমেঞ্জিয়াল নার্ভের সাপ্লাই, ওখানে কিন্তু গ্যাগ রিফ্লেক্স হয়। আরেকটা জিনিস, দুইলে শুধু anterior থার্ড কে যদি কেউ ডিপ্রেস করে তাহলে মিডল থার্ড এবং posterior থার্ড উপরের দিকে উঠে প্যালেটের পিছনে আর কিছুই দেখা যায় না, আমরা ফ্যারিংসও দেখি না, টনসিলও দেখি না। কাজেই anterior 2/3 of the tongue খুব gently ডিপ্রেস করতে হবে। use two tongue depressors, one pressing the tongue anterior 2/3 of the tongue and the other gently pressing over the anterior facial pillar to see the inspissated pus come out.
ইনস্পেসিয়েটেড পাস কাম আউট আমরা সব স্টুডেন্টকে বলি যে তোমরা বলবো, আমরা শুনবো, জানলাম যে তোমরা এটা জানো, কিন্তু একজনে বের করে দিলে তো একই পেশেন্ট থেকে বা দুইটা পেশেন্ট থেকে তিনটা পেশেন্ট থেকে একটা জনের জন্য পাওয়ার কথা না। কাজেই আমি দেখছি বললে স্যার আমি এটা করেছি আসে নাই এরকম বললেও মানে অসুবিধা নেই। বা কেউ যদি বলে যে আসছে, আমরা বুঝলাম যে যতটুকুই আসছে আসছে, বাট দুইটা টাং ডিপ্রেসার লাগে ইনস্পেসিয়েটেড পাস দেখার জন্য, এই কথাটা পরীক্ষা অনেক সময় কোনো কোনো এক্সামিনার জিজ্ঞেস করেন। কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝার জন্য। আর এক্সামিন দিস জুগুলোডাইগেস্টিক limb nodes from behind the patient. Nodes are located 2 centimeter below, 2 centimeter, 2.5 centimeter, but 1 is মোটামুটি বললে আমরা মেনে নেই below and behind the angle of the mandible. এটা আমরা যখন ফিল করব তখন কোথায় ফিল করেছো? below and behind the angle of the mandible. এই জায়গার মধ্যে যে এটা দেখতে হবে, এটার জন্য কি করতে হয়? পেশেন্টের পিছনে যেতে হয়। কাজেই আমি যে আমার পাশে একজন এক্সামিনিকে একটা পেশেন্ট, টনসিলের পেশেন্ট দেখতে দিলাম, ও ঘুরে যেয়ে পেশেন্টের পিছন থেকে দেখলো কিনা, এটা বিরাট একটা মুভমেন্ট, এবং এই মুভমেন্টটার দিকে অবজার্ভ করা হয়। এবং যদি দেখে যে কেউ সামনে থেকে হা করে দেখে গলার থেকে চলে গেছে, তখন কিন্তু অনেক এক্সামিনার আছে যারা ভালো করে খেয়াল করেন এবং এইটাকে ধরে রাখেন যে না, এটা তো সে ঠিক করে নাই। কেমন এই পয়েন্ট গুলা আমরা তাইলে কি করতে হবে? একটা হলো যে লাইটটা ঠিক মতো প্রপারলি মানে মুখের ভিতরে পড়লো কিনা, এবং দুটো টাং ডিপ্রেসর দিয়ে মানে anterior two-third of the tongue সে ডিপ্রেস করতে জানলো কিনা, টু সি দি ফসিয়াল পিলার্স এন্ড আদার থিং টনসিলস। আর 3 নম্বর হলো যে দুইটা টাং ডিপ্রেসর ইউজ সে করলো কিনা, যদি সামনে করে। এটার জন্য খুব বেশি ধরা হয় না, কেমন, কিন্তু তবুও করাটা পারফেক্ট। কাজে কেউ যদি পারফেক্টলি করতে চায়। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে টনসিলটা এক্সামিন করার জন্য পিছন থেকে দেখে কিনা। এই পুরো প্রসিডিউর কিন্তু আসলে 1 থেকে 2 মিনিট লাগে একটা এক্সামিন করতে, ঠিকমতো সামনে বসে কেউ যদি এটা পারে। এবং আমি ভিডিওটাও দেখাবো এরকম খুব সংক্ষিপ্ত। আসুন আমরা ভিডিওটা একটু দেখি। এই যে হা করলে লাইটটা যে ঠিক মতো মুখের মধ্যে পড়লো গলার ভিতরে, এইটা, এবং এই টাং ডিপ্রেসার দিয়ে আমরা চিক, ঠিক আছে চিক দেখলাম না দেখলাম, কিন্তু টাং ডিপ্রেস করতে হবে হা করার পরে। চিক অন্য প্যাথোলজি দেখবো, আমাদের যেহেতু টনসিলিক কেস অত দেখতে হবে না, anterior two-third of the tongue আমরা ডিপ্রেস করতেছি। তবে স্ট্যান্ডার্ড হলো বাম হাতে মাথাটা ফিক্স করে। আর উনি যেভাবে লাইট দেখাচ্ছে কপাল থেকে, এটা না, লাইট আসলে পারফেক্টলি আরো নিচ থেকে আসার কথা। যাই হোক, যে লাইটটা দেওয়া হয় এটা পড়লেই হবে। আর এই যে জুগুলার অ্যাগেস্টিক লিম্ফ নোড পিছন থেকে দেখা, কেমন, এই যে জুগুলার অ্যাগেস্টিক লিম্ফ নোডটা পিছন থেকে দেখাটা আমি মনে করি। আবার আমরা দেখি যে হা করলো, গলার ভিতরটাতে লাইট পড়তেছে, এই যে জুগুলার অ্যাগেস্টিক লিম্ফ নোড পিছন থেকে দেখতে হবে, এই মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা না করলে এক্সামিনাররা কিন্তু, আমি দেখেছি আমার কো এক্সামিনার কখনো কখনো বলছে যে না, ওকে আমি পাশে করতে দেবো না। হ্যাঁ, তো আমরা অবশ্য এগুলা খেয়াল করার বিষয়, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কালচার। হ্যাঁ, বাস আমরা এই জিনিসটা দেখলাম। এখন ফাইন্ডিং, স্যার আমরা জিজ্ঞেস করি যে তোমার ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হলো ক্রনিক টনসিলাইটিস। আবারও বললাম, এল দুটো লাগে। ডায়াগনোসিস হলো ক্রনিক টনসিলাইটিস। ফাইন্ডিংস কি, কি দেখে তুমি এই ডায়াগনোসিস করলা, বা তুমি কি পাইলা যার এগেইনস্টে তোমার এই ডায়াগনোসিসটা হলো? তো আমরা বলি যে এটা দেখার জন্য
যে আমরা ডায়াগনোসিস করার জন্য টনসিলস আর এনলার্জড এই যে পিলার আছে এই পিলার থেকে অনেক মিডিয়ালি চলে আসছে। আমরা পরীক্ষার সময় যেগুলো দেই এগুলো সাধারণত এরকম হয়, অতটা হয় না, কিন্তু তবুও এই যে টনসিলের পিলার থেকে মিডিয়ালি চলে আসছে। পোস্টেরিয়র পিলার উপরের অংশ দেখা যায়, ভিতরে দেখা যায় না। এই যে আমরা বললাম অ্যান্টেরিয়র পিলারস আর টনসিলস আর এনলার্জড, এই একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়ে শুরু করতে হবে যে টনসিল গুলো বড়। টনসিলের ডিজিজ যখন বলবো তখন তো আমরা টনসিল বলবো যে টনসিল গুলা এনলার্জ। এন্টার পিলার্স আর ফ্লাস্ট, কনজেস্টেড, ইনজেক্টেড। মানে কি? এন্টার পিলার হলো এই যে এটা হলো এন্টার পিলার, এটা হলো এন্টার পিলার, এটা হলো এন্টার পিলার, এটা কনজেস্টেড মানে হলো এটা এই প্যালেটের থেকে অনেক লাল। এই যে প্যালেট যতটা লাল তার থেকে পিলার গুলো অনেক বেশি লাল, এটা কনজেস্টেড বেশি। ইনজেক্টেড মানে ভাস্কুলারিটি বেশি। ফ্লাশ হওয়া মানেও কিন্তু ভাস্কুলারিটি বেশি। ইনস্পেসেটেড পাস কামস আউট অন প্রেসার ওভার দ্য অ্যান্টেরিয়র পিলার। অ্যান্টেরিয়র পিলার যে সাইডে আমরা চাপ দিই, অ্যান্টেরিয়র পিলার বা পিলার দুই দিকের কথা বলতে পারি, অসুবিধা নাই, কিন্তু এটা এইখানে চাপ দিতে হবে, কারণ এই জায়গাটা ইনসেনসিটিভ। টনসিলের উপরে টাচ করলে কিন্তু টনসিলের সাপ্লাই গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ টাচ করলে পেশেন্ট আবার গ্যাগ রিপ্লেস করতে পারে, সেই জন্য আমরা এই জিনিসটা করি। জুগুলো ডাইগেস্টিক লিম নোটস, খুব ইম্পর্টেন্ট কথা, এটার উপরে অনেকের পরীক্ষা শেষ হয়ে যায়। জুগুলো ডাইগেস্টিক লিম নোটস আর পালপেবল। নর্মালি কিন্তু অ্যাডাল্টে পালপেবল মানে পালপেবলি এনলার্জ বা এনলার্জ, নন টেন্ডার। টেন্ডারনেস ইন্ডিকেটস অ্যাকিউট টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, আরো অনেক রোগ হতে পারে। কাজেই এই জিনিসটা আমাদেরকে যে জুগুলো ডাইগেস্টিক লিম নোট দেখলাম কোত্থেকে? পিছন থেকে। আমার কিন্তু এই টনসিলের কেসের মধ্যে এই ফাইন্ডিংস নেগেটিভলি ধরে রাখা হয় এবং পরবর্তীতে সে পাশ করাই তার জন্য কঠিন হয়ে যায়। কাজে এই জিনিসটা আমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করব যে টনসিলের এই ডিসক্রিপশনের মধ্যে এই 4টা পয়েন্ট এর লিখে একটা শীটের মধ্যে কাগজটা জমা দিয়ে দিলাম। কেমন? এই যে টনসিল, এখানে টেন্ডারনেস ইন্ডিকেট কি করে এটা লিখতে হবে না, কিন্তু এবং কনজেস্টেড ইনজেক্টেড একটা লিখলেই হবে, এরকম ফাইন্ডিং এরকম। কাজেই আমরা একটা সামনাসামনি বসে ওই অ্যাক্টিভিটি গুলো করে পৃষ্ঠার মধ্যে কিন্তু যে শীটের মধ্যে কিন্তু শুধু এইটুকু লিখলেই কিন্তু হয়ে গেল, এবং আমরা কিন্তু আর কিছু লেখুক আমরা চাই না। কেমন? এইটুকু একটা ছোট কাগজের মধ্যে, যেহেতু আমাদের শর্ট কেস ছোট করে লিখবে অল্প একটু করে, কাজেই এটুকুই লেখুক, আমরা এটুকুই চাই। কাজে tonsils are enlarged, anterior pillars are flaccid, inspissated pus comes out on pressure over the anterior pillar, and jugular digestic lymph nodes are palpable, enlarged and non-tender. এই 4টা লাইন কিন্তু মুখস্থ করে ফেলতে হয়। কেমন? একদম আমরা কিন্তু ওই বয়সে মুখস্থ করে ফেলছিলাম, এবং আমাদের সাথে সবাই আমরা এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হয়। ডায়াগনোসিস ইজ ক্রনিক টনসিলাইটিস। এরপরে হলো যে এটার উপরে কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলা আমি কয়েকটা কমন কোশ্চেনের নিয়ে আলাপ আলোচনা করব। কোশ্চেন তো যে কোনো এক্সামিনের যে কোনো ডিরেকশনে কথা বলতে পারেন এখান থেকে, কারণ এটা যেমন এইখানে আমি কয়েকটা কোশ্চেন এখানে আমি মেনশন করেছি, যদিও অনেক লম্বা, এবং এই পৃষ্ঠাতেই আমাদের আর কিছু আজকে নাই, এই পৃষ্ঠাটাই আমি ডিসকাস করে শেষ করে দেব, কারণ কেস তো এখানে শেষ হয়ে যাবে। আমি এরকম এক্সামিনারকে জিজ্ঞেস করতে শুনেছি, টনসিলস এনলার্জ বলতে তুমি কি বুঝো? এনলার্জ বললা কেন? অনেকেই বলে যে দেখলেই তো বড় দেখা যায়, এটা আবার কি বলবো না বলবো। একটা জিনিস হলো যে এনলার্জ এর কনসেপ্টটা কি। এনলার্জ এর কনসেপ্ট হলো একটা কন্টেইনারের মধ্যে আমরা যদি কোনো জিনিস রাখি, ওটার থেকে যদি উপচে পড়তে লাগে, তখন এটাকে আমরা বলি এই কন্টেইনারের তুলনায় এই ম্যাটেরিয়ালটা এনলার্জ। একটা কেক রাখলাম এর ইয়ের মধ্যে, কন্টেইনারের মধ্যে, ফুলে বাইরে টনসিলের ফোসার মধ্যে টনসিল থাকবে, এবং ইট উইল বি প্রজেক্টিং জাস্ট মিডিয়াল টু দ্য অ্যান্টেরিয়র পিলার। অ্যান্টেরিয়র পিলার থেকে জাস্ট প্রজেক্টিং হবে, কিন্তু এনলার্জ মানে হলো যে এটা অনেক প্রজেক্টেড ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিলার। আমরা তো দেখলাম যে কতটা প্রজেক্টেড, এটা তো অন্তত মানে 4/3 প্রজেক্টেড। এটাতে দেখা যায় যে অলমোস্ট মোর দেন হাফ প্রজেক্টেড মিডিয়ালি। এই যে এই প্রজেকশনটা, এটার মানে হলো টনসিলটা বড় হয়ে এদিকে চলে আসছে। নর্মালি টনসিল কিন্তু টনসিলার ফোসাতেই থাকার কথা, হ্যাঁ, টনসিলার ফোসাতেই থাকার কথা। কাজেই টনসিলস আর এনলার্জ।
পিলার্স কনজেস্টেড, আমি এটা তখন দেখিয়ে দিলাম যে পিলার্স কনজেস্টেড, পিলার্স ফ্লাস্ট, পিলার্স ইনজেক্টেড মানে হলো কালার অফ দি পিলার্স আর মোর পিঙ্ক দেন দি সারাউন্ডিং ওরাল এন্ড প্যালেটাল মিউকোসা। এই যে ওরাল এবং প্যালেটাল মিউকোসা আছে তার থেকে আমাদের এই জায়গাটার থেকে এই যে এই লালটা টনসিলের ইনফেকশনের জানা। কারণ হলো এটা লাল কেন? টনসিল কম্পারেটিভলি লাল বলে, পিঙ্ক মোর পিঙ্ক বলে, কারণ টনসিল তো ইনফ্লেমড, ক্রনিক্যালি ইনফ্লেমড টনসিল, কাজেই তার উপরে পিলারটা আমরা স্পেসিফিক্যালি দেখি। কিন্তু ক্রনিকে টনসিলে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন রিজলিউশন হয়ে যাওয়ার পরেও এই পিলারের ইনজেকশনটা থেকে যায়, কাজেই এটা। আর জুগুলার ডাইগেস্টিক লিম্ফ নোড, লিম্ফ নোডস আর সো নেমড, এগুলোর নাম জুগুলার ডাইগেস্টিক লিম্ফ নোড বলে কেন? আমার মনে হয় এই কথাটা আমি দেখেছি, এবার আমি পরীক্ষা নিতে যে আমাদের বেশিরভাগই যারা ভুল করেছে, অনেকেই পেরেছে, যারা পারে নাই ভুল করছে তারা এই জিনিসটা ঠিক মতো বলতে পারে না। লিম্ফ নোডস আর সো নেমড, এদের নাম জুগুলার ডাইগেস্টিক কেন? বিকজ দে আর লোকেটেড এট দ্য জাংশন অফ ইন্টারনাল জুগুলার ভেইন। এই কথাটা মনে রাখতে হবে, ইন্টারনাল জুগুলার ভেইন এন্ড পোস্টেরিয়র বেলি অফ দি ডাইগেস্টিক মাসেল। এই যে ডাইগেস্টিক মাসেলের পোস্টেরিয়র বেলি of the digestive muscle এবং ইন্টারনাল জুগুলার ভেইন, এই যে এই কথাটা কেউ যদি স্যার এটা জুগুলার ভেইনের সাথে রিলেটেড, এই জুগুলার ভেইনের সাথে জিজ্ঞেস বললেই কিন্তু এক্সামিনার তখন জিজ্ঞেস করবে এক্সটার্নাল জুগুলার ভেইন কোনটা, অ্যান্টিরিয়র জুগুলার ভেইন কোনটা, কোনটা কোন দিকে তৈরি হয়, কোন দিকে ড্রেন করে, কোন ডিরেকশনে যায়। কেউ যদি ইন্টারনাল জুগুলার ভেইন স্পেসিফিক্যালি বলে তাহলে কিন্তু তাকে আর কেউ কিছু জিজ্ঞেস করে না, কারণ তবে সবাই জানে যে ইন্টারনাল জুগুলার ভেইনটা জুগুলার বাল্ব থেকে শুরু করে ল্যাটার সাইনাস থেকে এসে জুগুলার বাল্ব থেকে শুরু করে নেক দিয়ে যায়, এটা রুট অফ দ্য নেকের মধ্যে সাবক্লাভিয়ান ভেইনের সাথে মিলে ইনুমিনেট ভেইন হিসেবে তৈরি হলো। কাজে এই কথাটা কিন্তু এরপরে কেউ রিস্কে পড়ে যাবেন যদি কেউ ইন্টারনাল জুগুলার ভেইন না বলে শুধু জুগুলার ভেইন বলে। আর পোস্টেরিয়র বেলি অফ দি ডাইগেস্টিক, এই জিনিসটা কি এটাও দেখলাম যে অনেকে, আমার মনে হয় এখানে যেহেতু টনসিলের সাথে একটা মাসেলের অরিজিন ইনসেপশনের ব্যাপার, আমার মনে হয় সবাই একটু দেখে নেওয়া দরকার যে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক একটা মাসেল যেটা অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট হলো সাবমেন্টাল, মানে এই মেন্টামের নিচে, এবং একটা অ্যান্টিরিয়র বেলিটা সামনে থাকে সাবমেন্ডিবুলার রিজিয়নে, আর একটা টেন্ডন দিয়ে হাইওয়েড বোনের সাথে এটা ঝুলানো থাকে টেন্ডিনাস স্লিং দিয়ে। আর পোস্টেরিয়রলি যায় এটা ইনার অ্যাসপেক্ট অফ দ্য মাস্টার্ড প্রসেসের মধ্যে, এটা পোস্টেরিয়র বেলি, মধ্যখান জায়গাটা চিকন, সামনের দিকে একটা পেটের মতো মোটা মাসেল, পিছনে একটা মাসেল, মধ্যখানে টেন্ডন, এইরকম একটা মাসেলকে বলা হয় ডাইগেস্টিক মাসেল। ডাইগেস্টিক মানে দুইটা স্টোমাক আছে, দুইটা পেট আছে, ডাবল বেলিড মাসেল, কাজে এটাকে এই জন্যই বলা হয়। এবং কেউ কিন্তু এটার অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করবে না, কেউ যদি পারফেক্টলি স্পিডে বলে যায় যে the lymph nodes are situated at the junction of the internal jugular vein with the posterior belly of the digestive muscle. Come on, এটা বলতে হবে digestive muscle has two belly attached muscle from the mandible at the mentum and inner aspect of the mustard process posteriorly. It hang by a fibrous sling in the at the tendon between the anterior and posterior bellies with the hyoid bone. কাজে আমি এটা এখানে একটু লিখে রাখলাম, আবার ডিটেইল করে সবাই জানে। Internal jugular vein starts at the jugular bulb as a continuation of the sigmoid sinus, lateral sinus and sigmoid sinus, and ends in the root of the neck, joining subclavian vein to form innominate বা brachiocephalic vein. কাজে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনেক সময় কাউকে জিজ্ঞেস করে। এটা আমাদের টনসিলের ব্যাপারে এই জিনিসগুলা কিন্তু খুব মনে করে আমার মনে হয় খেয়াল করা দরকার। আর এরপরে যেটা জিজ্ঞেস করা হয় সেটা হলো যে এই আমাদের ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, অনেকেই জিজ্ঞেস করা হয় যে টনসিলেক্টমির ইন্ডিকেশন। আমরা চাই যে টনসিলেক্টমির ইন্ডিকেশন বা অন্তত কমপক্ষে এই আমরা যেমন ঠিক ওই বয়সেই এমবিবিএস পড়ার সময় আমাদের স্যাররা বলতেন যে এই 5টা ইন্ডিকেশন মুখস্থ করে ফেলবা, এই 4টা-5টা ইন্ডিকেশন যেন খুব স্পিডে কেউ বলে যায়, তখন আমরা বললাম যে সে তার প্রিপারেশন ভালো, গুড স্টুডেন্ট, আমরা এরপর আরো খুব লিবারলি কোশ্চেন করি এবং চলে যায়। নাইলে কিন্তু এখানে ভুল করে আটকাইতে শুরু করলে এরপরে মনে করে যে না, সে কোনো কিছুতে আপ টু ডেট না। ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, কন্ট্রাইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, তারপরে কমপ্লিকেশনস অফ টনসিলাইটিস, কমপ্লিকেশনস অফ টনসিলেক্টমি, এবং ট্রিটমেন্ট অফ অ্যাকিউট টনসিলাইটিস, ট্রিটমেন্ট অফ পেরিটনসিলার অ্যাবসেস। এই কোশ্চেনগুলা এই রিলেশনে সব সময় আসে। এগুলো কিন্তু আমাদের ওই ভাইভা কোশ্চেনের শর্ট ইয়ের মধ্যে সেখানেও আছে,
কিন্তু ওখান থেকেও জিজ্ঞেস করা হয়, এখান থেকেও মনে রাখতে হবে যে এই কোশ্চেনগুলা। কমপ্লিকেশনস অফ, আমি তাহলে ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি আমি একটু বলি, সবাই মনে রাখবে এবং বলবে এভাবে যে 1 নম্বর হলো ক্রনিক টনসিলাইটিস বা রিকারেন্ট টনসিলাইটিস। রিকারেন্ট টনসিলাইটিস বা ক্রনিক টনসিলাইটিস, এটা কিন্তু 1 নম্বর একটা জিনিস। যে রিকারেন্ট টনসিলাইটিস মানে রিপিটেড একিউট টনসিলাইটিস, এটাকে আমরা বাই ডেফিনিশন ক্রনিক টনসিলাইটিস বলে থাকি বা রিকারেন্ট টনসিলাইটিস বলে থাকি। কেমন? ক্রনিক প্যারেনকাইমাটাস টনসিলাইটিস এর একটা এন্টিটি থাকলেও আমরা এটা একটা পয়েন্টের মধ্যে নিয়ে থাকি। নাম্বার 2, 4 to 6 weeks following a single attack of peritonsillar abscess, এটা একটা রিকগনাইজড সেন্টেন্স। এটাই সারা দেশে বিদেশে সবখানে সবাই স্ট্যান্ডার্ডে এটা। পেরিটনসিলার অ্যাবসেস একটা ইন্ডিকেশন, এরকম করে না বলে কথাটা সুন্দর করে বললে সবার কাছে খুব সুন্দর শোনাবে। কারণ একটা পেরিটনসিলার অ্যাবসেস হলে তাকে ড্রেইন করে তার 4 সপ্তাহ পরে টনসিলেক্টমি অপারেশন করা হয়। যদিও অ্যাবসেস টনসিলেক্টমি প্র্যাকটিস কোথাও কোথাও করা হয় যে অ্যাবসেস হলে, বাট ইট ইজ মোর রিস্কি, রুটিন প্র্যাকটিসের মধ্যে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মধ্যে নাই। কাজেই আমরা এই জিনিসটা বলবো ইন্ডিকেশনের নাম্বার 2। 1 নম্বর বললাম রিকারেন্ট টনসিলাইটিস, 2 নম্বরে বললাম যে 4 to 6 weeks following single attack of peritonsillar abscess। সিঙ্গেল অ্যাটাকের পরে দেখা যায় অলমোস্ট 80% মানুষেরই কিন্তু এটা আবার হয়। তার মানে 20% মানুষকে আমরা বেশি সার্জারি করতেছি, কিন্তু এই পেরিটনসিলার অ্যাবসেস যদি রিকারেন্ট হয়, প্রথমবারের পরে যখন আমরা ইনসিশন দিয়ে দিই, জায়গাটা যখন ফাইব্রোসিস হয়ে যায়, তখন দ্বিতীয়বারের অ্যাটাকটা আরো অনেক সিভিয়ার হয়। আর পুরো ইভেন্টটাই এত পেইনফুল, এত কমপ্লিকেটেড, এবং এটার থেকে প্যারাফারিঞ্জিয়াল অ্যাবসেস বা আরো কমপ্লিকেশন হয়ে যেহেতু লাইফ থ্রেটেনিং সিচুয়েশন পর্যন্ত হয়, সেই জন্য আমরা সবসময় বিশ্বাস করি যে এই ইন্ডিকেশনটাকে এটা রিকগনাইজ যে 4 to 6 weeks, 4 থেকে 6 সপ্তাহ পরে পেরিটনসিলার অ্যাবসেস ট্রিটমেন্ট করার 4 থেকে 6 সপ্তাহ পরে টনসিলেক্টমি করতে হবে। নাম্বার 3 তে বলতে হবে যে হিউজ এনলার্জমেন্ট অফ দ্য টনসিল কজিং অবস্ট্রাকশন অফ ফুডওয়ে এন্ড এয়ারওয়ে। হিউজ এনলার্জমেন্ট অফ টনসিল অনেক বড় হয়ে ফুডওয়ে এবং এয়ারওয়ে অবস্ট্রাকশন করলো, যার জন্য কখনো কখনো স্লিপ অ্যাপনিয়া হয়। এরকম বাচ্চাদের জন্য রাত্রে ঘুমের মধ্যে নিঃশ্বাসে কষ্ট হয় টনসিল বড় হয়ে। কাজেই হিউজ এনলার্জমেন্ট অফ দ্য টনসিল কজিং অবস্ট্রাকশন ইন দ্য ফুডওয়ে এন্ড এয়ারওয়ে। অনেকেই অনেকক্ষণ মুখে নিয়ে ভাত রাখে, খাইতে পারে না বাচ্চারা, এগুলো বেশি হয়, সেই জন্য এটা হলো আমরা বলবো 3 নম্বর ইন্ডিকেশন। 4 নম্বর ইন্ডিকেশন, unilateral enlargement of the tonsil suspicious of malignancy। কেমন? unilateral enlargement of tonsils suspicious of malignancy, এই কথাটা এভাবেই সবাই শুনতে চায়। আমাদের একদম বাংলাদেশের সারা বাংলাদেশের সব সিনিয়র স্পেশালিস্টরা, টিচাররা, প্রফেসররা সবাই এভাবে বললে সবাই খুবই খুশি হয়, কারণ সবাই এভাবে শিখে মুখস্থ করে সবাই এভাবে স্পেশালিস্ট হয়েছে, সবাই এভাবে জেনারেলিস্ট এবং এমবিবিএস এগুলো পড়ছে, কারণ ওগুলো তখন থেকে জানা। আর এরপরে যে একটা কেরিয়ার স্টেজ, অ্যাপ্রোচ টু স্টাইলার প্রসেস, আরো আমরা অনেক কথা বলতে পারবো স্লিপ অ্যাপনিয়া সার্জারির জন্য, বাট এগুলো আমরা কারো কাছ থেকে আশা করি না। আমাদের আশা থাকে অ্যাটলিস্ট এই 4টা ইন্ডিকেশন। 1 নম্বর হলো রিকারেন্ট টনসিলাইটিস, 2 নম্বরে হলো যে 2 to 4 to 6 weeks following single attack of peritonsillar abscess, huge enlargement of the tonsil causing obstruction of the foodway and airway, এবং unilateral enlargement of the tonsil suspicious of malignancy। unilateral enlargement of the tonsil suspicious of malignancy হলে আমরা কি দুইটি দিকে কাটবো না একদিকে কাটবো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কাজেই আমরা যদি সাসপিশিয়াস অফ ম্যালিগনেন্সি হয়, বয়স যদি বেশি হয়, একটা কাটাই ভালো, অন্য কষ্ট দিয়ে লাভ নেই নর্মালটাতে। কিন্তু যদি সন্দেহ থাকে যে ম্যালিগনেন্সি সাসপিশিয়াস হচ্ছে, ম্যালিগনেন্সি নাও হতে পারে, ক্রনিক ইনফেকশন হয়ে একটাতে হয়েছে, কাজে ওইটাতে অন্য সময় ইনফেকশন হয়, কাজে দুইটাই ফেলে দেওয়া যেতে পারে। এটা হলো ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি। এটা নিয়ে কিন্তু অনেক বেশি স্টুডেন্টরা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে না দেখে অনেক সময় এটার জন্য ধরলে, এগুলো কিন্তু খুব কমন। কমপ্লিকেশনস অফ টনসিলাইটিস কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা একটা টনসিলাইটিসের ইভেন্টটা কি, অ্যাকিউট টনসিলাইটিসে ফিভার, গলা ব্যথা, খাইতে কষ্ট, 3-4 দিন লাগেই, ওষুধ দিলেও না দিলেও 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এরকম জ্বর উঠে। কাজে 3 থেকে 4 দিন যদি বারবার করে হয়, আমরা এটাকে বলি একটা অ্যাকিউট টনসিলাইটিস। বডি এক, ম্যালেজ, এগুলো তো সাধারণ জিনিস জ্বরের সাথে থাকবেই। কাজে এটা হলো
যে একটা একিউট টনসিলাইটিস যদি হয় তাহলে একটা একিউট টনসিলাইটিসের জন্য আমাদের এরকম প্রেজেন্টেশন। আমরা এরকম প্রেজেন্টেশন যদি হয় তাহলে এই যে কমপ্লিকেশনস অফ টনসিলাইটিস যখন জিজ্ঞেস করে তখন পেরিটনসিলার অ্যাবসেস, তারপরে এই টনসিল থেকে সাইনোসাইটিস, ইয়ার ইনফেকশন, ক্রনিক অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস, এই আশপাশে ইনফেকশন ছড়াই যেতে পারে। এটা হলো একটা কমপ্লিকেশন, কিন্তু এগুলো লোকাল কমপ্লিকেশন। কিন্তু রিমোট কমপ্লিকেশন অনেক এক্সামিনারই ধরে রাখেন যে তুমি রিমোট কমপ্লিকেশন বলো। রিমোট কমপ্লিকেশন অনেকেই আমরা দেখছি এক্সামিনাররা খুঁজতেছে পায় না, রিমোট কমপ্লিকেশনটা এখানে কি অনেকে। কিন্তু একটা জিনিস তো আমাদের যে টনসিলের মধ্যে ইনফেকশন হলে কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, জয়েন্টে এফেক্ট করে। এই যে রিউমেটিক ফিভার হয় এবং তখনই কিন্তু সবাই এক্সামিনাররাও স্টুডেন্টদেরকে একটু টাইম দেয়, তাহলে ব্যাপারটা কি বলো দেখি সুন্দর করে। তখন তো ওই কথাটা বলতে হয় যে যে রিমোট কমপ্লিকেশনটা যে হয় এটা কেন হয়, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে যদি একিউট টনসিলাইটিস হয় এবং সেখান থেকে এই বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস টাইপ এ বি, টাইপ এ এবং স্ট্রেইন গুলো পর্যন্ত 2, 6, 18, 36, 39 এরকম 4-5টা স্ট্রেইন আছে যাদের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলে সেই অ্যান্টিবডিটা এই ব্যাকটেরিয়ার অ্যান্টিবডি, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের অ্যান্টিবডি আর এই আমাদের জয়েন্টের যে আমাদের যে জয়েন্টের উপরে যে সাইনোভিয়াল মেমব্রেন আছে তার অ্যান্টিজেনকে ফলস রিকগনাইজ করে ওখানে ইনফ্লামেশন হয়। আবার এন্ডোকার্ডিয়ামের যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন আছে, এন্ডোকার্ডিয়াল এপিথেলিয়ামের যে অ্যান্টিজেন আছে তার মতো দেখতে অনেকটা লাগে বলে সে ওইখানেও ইনফ্লামেশন কাজে এন্ডোকার্ডাইটিস হয় আর আর্থ্রাইটিস হয়। এটাকে আমরা বলি রিউমেটিক ফিভার এবং এটা ক্রনিক হয় এবং অনেক কষ্ট পায় বাচ্চারা এবং এদের অনেক কমপ্লিকেশন হয়। আর একটা জিনিস হলো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সার্কুলেশন থেকে যখন এরা যখন জমা হয়, এগুলো যখন কিডনি দিয়ে ফিল্ট্রেশন হতে লাগে তখন ওখানে যখন কমপ্লিমেন্ট মিডিয়েটেড রিঅ্যাকশন হয় তখন গ্লুমারোনেফ্রাইটিস হয়। কাজে এই মেকানিজমটা এগুলো হলো রিমোট কমপ্লিকেশন। কিন্তু ইনফেকশন হলো গলার মধ্যে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে আমাদের বি সেল তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করলো এই ইমিউনোগ্লোবুলিনস। এই ইমিউনোগ্লোবুলিনস গুলা পরবর্তীতে যায় এই বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস মনে করে এই জয়েন্টের মিউকাস মেমব্রেনের এগেইনস্টে ইনফ্লামেশন করে দিল, এন্ডোকার্ডিয়ামের এগেইনস্টে যায় ওখানে যে ডিপোজিটেড ইনফ্লামেশন করলো এবং সার্কুলেশন থেকে এরা যখন কিডনিতে যে ফিল্ট্রেশনের যে ফিল্টারের মধ্যে যে গ্লুমারাসের মধ্যে যে যখন ফিল্ট্রেশন মেমব্রেনের উপরে পড়লো তখনই ওখানে কমপ্লিমেন্ট মিডিয়েটেড রিঅ্যাকশনের গ্লুমারোনেফ্রাইটিস পর্যন্ত হয়। এগুলো রিমিউট কমপ্লিকেশন, এটা লোকাল কমপ্লিকেশন। কাজে এগুলো কিন্তু আমরা তখন পড়াইছি, আমি কোশ্চেনের রিলেটেড আবার বললাম সবাই। কাজে ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, কমপ্লিকেশনস অফ টনসিলেক্টমি আর কমপ্লিকেশনস অফ টনসিলেক্টমি, আচ্ছা টনসিলাইটিস নিয়ে বলছি এতক্ষণ। আর কমপ্লিকেশনস অফ টনসিলেক্টমি সেখানে প্রাইমারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ এগুলো নিয়ে একটু ডিটেইলস জিজ্ঞেস করা হয় এবং প্রাইমারি হেমোরেজের কথা আসলেই তখন বলে যে তোমরা এই কমপ্লিকেশনস অফ মানে টনসিলেক্টমি হলে কন্ট্রাইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি কি হবে, মানে যেগুলোতে ব্লিডিং বেশি হবে অথবা কন্ট্রাইন্ডিকেশন অফ টনসিলেক্টমি একদম রিকগনাইজ ছিল। এখনো বলি আমরা পলিও যেহেতু দেশে নাই সেই জন্য আমরা ওইটাকে নিয়ে আর বেশি করি না। কিন্তু কারো যে হেমোরেজিক ডায়াথিসিস থাকে, লাইক কারো হিমোফিলিয়া থাকে, কারো পারফিউরা থাকে, কেমন এগুলা, কারো ফ্যাক্টর 8 ক্রিসমাস ডিজিজ থাকে, কাজেই কারো হেরিডিটারি স্পাইরোসাইটোসিস থাকে, কারো এই ইয়ের জন্য আমাদের রক্তের আরো অনেকগুলো রোগ থাকে যেগুলোর জন্য আমরা এই টনসিলেক্টমি কন্ট্রাইন্ডিকেশন আছে, এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আর এখানে রিঅ্যাকশন প্রাইমারি হেমোরেজ কাজে হলো আপার রেসপিরেটরি ইনফেকশন, যে কোনো আপার রেসপিরেটরি ইনফেকশন, সাইনোসাইটিস, টনসিলাইটিস, জ্বর এগুলো হলে আমরা বলি যে না আমরা অপারেশনটা ডিফার করি। আর রিঅ্যাকশনারি হেমোরেজ হলো যে টনসিলেক্টমি অপারেশন করার থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে যদি কোনো ব্লিডিং হয়, সাধারণত 5 থেকে 6 ঘন্টার মধ্যে হয়ে থাকে, এটা হলো রিঅ্যাকশনারি হেমোরেজ। আমরা কিন্তু রিঅ্যাকশনারি হেমোরেজ কিভাবে ম্যানেজ করবে আমরা এটা নিয়ে ডিটেইলস বলেছি, আমি সংক্ষেপে একটু বলে যাব। কারণ আমরা স্টুডেন্টদেরকে বলি যে তুমি তো ইন্টার্নি ডক্টর, তোমাকে বসাই দিয়ে অপারেশন করে আমি চলে গেলাম, আমার পেশেন্টের যে ব্লিডিং হচ্ছে, রিঅ্যাকশনারি হেমোরেজ হচ্ছে, তুমি বুঝবে কি করে? এই যে গলার মধ্যে কন্টিনিউয়াসলি সোয়ালো করতেছে, ঘন্টায় আমরা প্রতি মিনিটে 2 থেকে 4 বার সোয়ালো করার কথা, অনেক বেশি গলার মধ্যে রক্ত আসলে সোয়ালো করতেছে এবং পরে অনেকগুলো
বমি করে দিল, এটা হলো কনসিলড হেমোরেজ, পরে রিবিল্ড হয়ে গেল, অথবা মুখ থেকে অ্যাঙ্গেল থেকে রক্ত পড়তেই আছে, পেশেন্ট কতক্ষণ পরে রক্ত বেরোচ্ছে। এটা যদি এভাবে যদি বের হতে থাকে, প্রথমে তাকে ঠান্ডা পানি দিয়ে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কুলি করতে দেবো, গড়গড়া করতে দেবো। গড়গড়া করার পরে তার টনসিলের ফোসার মধ্যে আমরা একটা গজ দিয়ে 10 মিনিট ধরে রাখবো, যেহেতু ব্লিডিং টাইম এবং পরিমাণ ক্লট করতে এটা 10 মিনিট সময় লাগে। তারপরেও যদি না হয় তাহলে আমরা সার্জনকে ডাকবো, অ্যানাস্থেটিস্টকে ডাকবো এবং ওটি সিস্টারকে ডাকবো। কারণ হলো যে এখন তো কিন্তু ওটি চলছে না, ওটি কিন্তু বন্ধ হয়ে গেছে 2টার সময়। এই ঘটনা কিন্তু সাধারণত বিকালে ঘটে, কাজে এই জিনিসগুলোর জন্য প্র্যাকটিক্যালি এই কথাগুলো জিজ্ঞেস করা হয়। আর সেকেন্ডারি হেমোরেজ হলো যে 24 ঘন্টার পর থেকে শুরু করে হিলিং পর্যন্ত, ইউজুয়ালি 5 থেকে 7 দিন 10 দিনের মধ্যে এটা হয়, তবে হিলিং পর্যন্ত সেকেন্ডারি হেমোরেজ। সেকেন্ডারি হেমোরেজের কারণ কি? ইনফেকশন। ট্রিটমেন্ট কি? চেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক, অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, হেমোস্টেসিস অ্যান্ড চেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক। হেমোস্টেসিস করার জন্য ভালো করে গড়গড়া করে ক্লট যদি থাকে পরিষ্কার করে দিলে ব্লিডিং বন্ধ হয়ে যায়, এবং অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিলে। যদি অনেক ব্লিডিং হয়, পেশেন্টকে অ্যাসেসমেন্ট করতে হবে, পেশেন্ট যদি শকে থাকে পেশেন্টকে রিসাসিটেট করতে হবে। কাজে এগুলো খুব আনইউজুয়াল সেকেন্ডারি হেমোরেজে, বাট এই কথাগুলো কিন্তু এই রিলেশনে আসবে। ট্রিটমেন্ট অফ পেরিটনসিলার অ্যাবসিস, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই যে এটার মধ্যে একটু ইন্ডিকেশন আমি খেয়াল করে দিই যে আমরা কিন্তু পেরিটনসিলার অ্যাবসিসের একটা কথা আগে বলে আসছি যে 4 to 6 উইকস ফলোইং সিঙ্গেল অ্যাটাক অফ পেরিটনসিলার অ্যাবসিস আমরা টনসিলেক্টমি করব। এখন পেরিটনসিলার অ্যাবসিসের রোগী যখন আসলো, তখন তাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? ইমিডিয়েটলি হলো তার আমরা এটা ড্রেন করে দেব। কোথায়? এটা একটা সাইট অফ ইলেকশন আছে, সেটা হলো আমরা তখন ডিটেলস আলাপ করছি, এখনো সংক্ষেপে বলি। দি বেজ অফ দ্য ইবুলা দিয়ে একটা হরিজন্টাল লাইন এবং এন্টার পিলার দিয়ে একটা ভার্টিক্যাল লাইন, এই দুইটা লাইন যে জাংশনাল পয়েন্ট, সেই জাংশনাল পয়েন্ট একটা স্ট্যাব ইনসিশন দিয়ে একটা হেমোস্ট্যাট অথবা টেলিফরসেপ ঢুকে একটু ওয়াইড করে দিলে সব ব্লাড চলে পাস সব বেরিয়ে চলে আসে, ড্রেনেজ হয়ে গেল। এবং লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে মানে একটু স্প্রে দিয়ে 10% জাইলোকেন স্প্রে দিয়ে আমরা এটা করে থাকি। কাজে এটা পরে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দেব, অ্যানালজেসিক দেব, অ্যান্টিহিস্টামিন দেব, গড়গড়া করতে বলবো। আমি পরীক্ষার সময় যখন কেউ অ্যান্টিবায়োটিক দিব আমার মতো এভাবে বলবে, তখন তাকে কিন্তু এক্সামিনার রাগ করবে। অ্যান্টিবায়োটিক মানে আমি এখানে অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 টাইমস ইন এ ডে ফর 10 ডেজ দেব। অ্যান্টিহিস্টামিন আমি ক্লোরোফেনিরামিন মেলিয়েট অথবা ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম অথবা 180 মিলিগ্রাম পেশেন্টের সাইজ অনুসারে রাত্রে একটা করে 15 দিন দেবো, এরকম কমিট করতে হবে। তারপরে হাইড্রোজেন পারক্সাইড দেবো, প্যারাসিটামল দেবো একটা করে 3 বার খেতে, অথবা 2টা করে 3 বার যদি ব্যথা বেশি করে। ইভেন সাপোজিটরি নিতে পারে, এটা কিন্তু খুব পেইনফুল কন্ডিশন। 2-3 দিনের মধ্যে ব্যথা কমে যায়। কমে যাওয়ার পরে পেশেন্টকে এই যে লাস্ট কেউ যদি বলে না দেয় বা লিখে না দেয়, যে অ্যাডভাইস যদি না লেখে যে আপনি 4 থেকে 6 সপ্তাহ পরে এসে অবশ্যই টনসিলেক্টমি অপারেশন করে যাবেন, এই কথা যদি কেউ না বলে, তাহলে কিন্তু তাকে তখন বলবে যে তুমি 50% অ্যান্সার করলে 50% করো নাই। কারণ তাইলে তো আরো 2 মাস 3 মাস পরে 4 মাস পরে সে আবার অ্যাটাক নিয়ে আসবে এবং পেশেন্ট খুব সাফার করবে। কাজে এগুলো হলো রিলেটেড কোশ্চেন্স উইথ ক্রনিক টনসিলাইটিস। কাজে আমার মনে হয় আমি আর এই যে টনসিলের মধ্যে যদি এই যে জুগুলার গ্যাস্ট্রিক লিম্ফ নোড নিয়ে আমি আরেকটু বলবো, যে আমরা এটা যদিও পরবর্তীতে আমরা হেড নেকে আলাপ আলোচনা করবো। এই যে একটা জুগুলার গ্যাস্ট্রিক লিম্ফ নোড এখানে যখন বড় হলো, এক্সামিনারের ইচ্ছা হলো যে একটা নেক সোয়েলিং নিয়ে উনি কথা বলবেন, আরো একটু জিজ্ঞেস করবেন। এই যে জুগুলার গ্যাস্ট্রিক লিম্ফ নোডের সারফেস অ্যানাটমি বললাম যে 2 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড দি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। কথাটা কি? এই শব্দটাও অনেকে বুঝে না। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে 2 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড মানে কি? অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে পিছনের দিকে একটা লাইন যদি আমি টানি, নিচের দিকে একটা লাইন যদি টানি, এই দুটা লাইনের মধ্যখানের লাইনটা হলো বিলো এন্ড বিহাইন্ড লাইন। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে বিহাইন্ড হরিজন্টাল লাইন, বিলো ভার্টিক্যাল লাইন, এই দুটার মধ্যখান দিয়ে যে লাইন গেছে এটা হলো বিলো এন্ড বিহাইন্ড লাইন। এখান থেকে অ্যাঙ্গেল থেকে কতটুকু দূরে? 2 সেন্টিমিটার দূরে। আমার মতো বড় সড়ো একটা মানুষের এটা তো 2.5 সেন্টিমিটার হবে। আবার ছোটখাটো 5 ফুট 2 ইঞ্চি একটা লোকের সেটা তো হবে 2 সেন্টিমিটার বা তার চেয়েও কম দূরে। এখানে এই পয়েন্টে আমরা হাত দিয়ে দেখবো। আমরা অনেক সময় পরীক্ষার সময় বলি যে কোথায় দেখো তো, সবাই সাবমেরিবুলার রিজিয়নে হাত দেয়। লাইনটাই বুঝলো না, পয়েন্টটাই বুঝলো না। পয়েন্টটা খুব সোজা, মুখে কিন্তু বলতেছে বিলো এন্ড বিহাইন্ড দেখতেছি, কিন্তু দেখতেছে সাবমেন্ডিবুলার রিজিয়ন। কাজে এটাও নিজের সেন্স ইউজ করতে হবে। এটা নিয়ে বললাম। অনেকেই জিজ্ঞেস করবে যে এই যে একটা লিম্ফ নোড এখানে বড় হলো, এই লিম্ফ নোডটা আর কি কারণে বড় হতে পারে এই ক্রনিক টনসিলাইটিস ছাড়া? আমরা কিন্তু তখন লিম্ফ নোড এনলার্জমেন্টের কারণে চলে গেলাম। এখানে বেসিক কথাটা মাথায় রেখে অ্যান্সার করতে হবে যে এটা নন স্পেসিফিক ইনফেকশনে হয়, স্পেসিফিক ইনফেকশনে হয়।
একিউট নন স্পেসিফিক ইনফেকশন হলো এই যে অ্যাকিউট টনসিলাইটিস বা ক্রনিক টনসিলাইটিস যেগুলো। একিউট স্পেসিফিক ইনফেকশন হলো ডিপথেরিয়া। ডিপথেরিয়াতে লিম্ফ নোড এগুলো আরো বড়, বুল নেক পর্যন্ত হয়ে যায়, বলে যে অনেক লিম্ফ নোড বড় হয় এরকম। ক্রনিক ইনফেকশন স্পেসিফিক টিউবারকুলোসিস ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি। ক্রনিক আবার নন স্পেসিফিক নাই, এটাকে বললাম আমরা ইনফেক্টিভ কন্ডিশনস। তারপরে এটা যেহেতু একটা লিম্ফ নোড, এটার মধ্যে এরপরে যদি আমরা টিউমারের কথা চিন্তা করি, ক্যান্সারের কথা চিন্তা করি, তাহলে দুটো জিনিস, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। লিম্ফ নোডের মধ্যে প্রাইমারি টিউমার হবে লিম্ফোমা, এবং সেই লিম্ফোমা হতে পারে হজকিন্স, নন হজকিন্স, প্রত্যেকটাই হতে পারে লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, হাই গ্রেড। কাজেই এটা হলো লিম্ফ নোডের টিউমার এবং লিম্ফ নোড অরিজিন। আর একটা হলো মেটাস্টেটিক সেকেন্ডারিজ। এই সেকেন্ডারি যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোডে নেকের এই টেরিটরি সব জায়গা থেকে আসতে পারে। কোন কোন জায়গা থেকে আসতে পারে? আমরা যেহেতু টনসিলের কথা বললাম, টনসিল থেকে আসতে পারে, টাং থেকে আসতে পারে, গাম থেকে আসতে পারে, প্যালেট থেকে আসতে পারে, সাইনাস থেকে, এই যে এই রিজিয়নে ফ্যারিংস, তারপরে নেকের মধ্যে ইভেন থাইরয়েড পর্যন্ত, বা থাইরয়েড থেকে পর্যন্ত যেতে পারে, প্যারোটিড থেকে যেতে পারে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে যেতে পারে। এই নেকের যে স্ট্রাকচার গুলা, এগুলোর থেকে এটা লেভেল 2 লিম্ফ নোড আমরা বলি, যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড। আমরা যখন নেকে লিম্ফ নোড নিয়ে কথা বলবো তখন সংক্ষেপে বলি সাবমেন্টাল লিম্ফ নোড হলো লেভেল 1 এ, সাবমেন্ডিবুলার লেভেল 1 বি, যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড লেভেল 2, আর মিড স্টার্নোমাস্টাইডের মিড লেভেলে লেভেল 3, লোয়ার পার্টে লেভেল 4, এবং লেভেল 5 হলো পিছনে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে, লেভেল 6 হলো প্রিট্রাকিয়াল এবং প্রিল্যারিঞ্জিয়াল, লেভেল 7 হলো সুপ্রাস্টার্নাল। কাজে এখানে আমাদের এই লেভেলগুলা আমরা ওই ব্যাপারে তখন আবারও ডিসকাস করব। অনেক সময় জিজ্ঞেস করে এটা কোন লেভেল এবং এরকম, কারণ এখন আজকে লেভেলগুলো এত ইউনিভার্সাল হলো, সুবিধা হয় যে আমরা যদি নেকে কোনো ডিসেকশন করি কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত ডিসেক্ট করব আমরা লিখে নিতে পারি, বুঝে নিতে পারি, আগেই প্ল্যান করতে পারি। কাজে এখানে আমি মনে হয় এই টনসিল সম্পর্কে এইটুকু জিনিস। এবং আমি একটা পরামর্শ দেব আমাদের স্টুডেন্টদেরকে, যারা আজকে আমি টনসিল সম্পর্কে আমার ক্লাস শুনছে তাদেরকে, বিশেষ করে এই যে আমার এই ক্লাসটা, এটা তো ইয়াতে রেকর্ড হয়ে গেল, এবং এই রেকর্ডটা কেউ ইচ্ছা করলে, যে পার্টটুকু আমি বললাম ভালো করে বুঝতেছি না, এটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এটাকে রিপিটেডলি শুনতে পারে এবং রিপিটেডলি বুঝতে পারে যে আমি যে ইন্ডিকেশন গুলো বললাম মুখস্থ করার জন্য কয়েকবার করে শুনে। আমাদের সময় সুযোগ ছিল না, স্যাররা বলে গেছেন, আমরা লিখে গেছি, কিছু লিখছি কিছু। এবং ইনসিডেন্টালি আমি কথাটা বলি, আমরা যে সময় এমবিবিএস পড়েছি এই সময় ইএনটির কোনো বইই ছিল না। আমাদের স্যাররা ক্লাসে যা বলে যেতেন, তাছাড়া স্যাররা অনেক বড় বড় বই পড়তেন এবং ইএনটির কোনো বই থাকতো না। এবং আমাদের সমসাময়িক কেন, আমাদের অনেক পর পর্যন্ত ইএনটির কোনো বই ছিল না। আন্ডার গ্রাজুয়েটে পড়ার জন্য, পোস্ট গ্রাজুয়েশন পড়ার জন্য তো বই ছিলই। আমাদের ওই বেলি ল্যাবের মধ্যে যেটুকু সামান্য লেখা ছিল এরকম, বা ছোটখাটো বইতে, যা মেডিসিনের বইতে যেটুকু পাওয়া যেত, এগুলো দিয়ে আমাদের সবাই খেয়াল করতো। কাজেই আমরা আমি আজকে যে কথাগুলো বললাম তার মধ্যে প্রথম একটা বললাম যে তোমার ডায়াগনোসিস কি। আমার ডায়াগনোসিস ক্রনিক টনসিলাইটিস। কি দেখে ক্রনিক টনসিলাইটিস বললা? Tonsils are enlarged, anterior pillars are flaccid, inspissated pus comes out on pressure over the anterior pillars, and jugular digastric lymph nodes are enlarged, non-tender and palpable. Tonsillectomy indication কি? Recurrent tonsillitis বা chronic tonsillitis। তারপরে সেকেন্ডটা হলো 4 to 6 weeks following single attack of peritonsillar abscess। তারপরে hugely enlarged tonsils causing obstruction of the foodway and airway, unilateral enlargement of the tonsil, suspicious of malignancy. Jugular digastric lymph node কোথায় থাকে? 2 cm below and behind the angle of mandible. Why it is so named? Because it is at the junction of the internal jugular vein and the posterior belly of the digastric muscle. তারপরে what are the indications of tonsillectomy? What are the complications of tonsillectomy? একটা acute tonsillitis এর পেশেন্টকে তুমি কি ট্রিটমেন্ট দিবা? একটা acute tonsillitis এর পেশেন্টকে আমরা সাধারণত কি কথা বলি, যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খাবেন, লাইক এখন আমরা যদি অ্যান্টিবায়োটিক সেফ্রাডিন দিতে পারি,
তারপরে সেপিক্সিম উইথ ক্লাবনিক অ্যাসিড আছে, এখন সেপ্টিবুটেন পর্যন্ত আসছে, ইরিথ্রোমাইসিন দিতে পারি, এজিথ্রোমাইসিন দিতে পারি। এগুলো এজিথ্রোমাইসিন দিলে 500 মিলিগ্রাম ডেইলি, কখনো ইনফেকশন বেশি দেখলে 2 বার করে দেব এরকম। এবং আমরা অনেককেই দেখি যে একিউট টনসিলাইটিসের পেশেন্টকে সেপ্ট্রাইজিন ইনজেকশন দিয়ে কয়েকদিন ভর্তি করে হাসপাতালে চিকিৎসা করেন। এটা খুব আমার কাছে জাস্টিফাইড মনে হয় না কোনো সময়, কারণ এগুলো ওরাল মেডিকেশনেই এরা ট্রিটমেন্ট হয়। তো যাই হোক, আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যানালজেসিক প্যারাসিটামল 1টা করে 3 বার, 2টা করে 3 বার, দরকার হলে সাপোজিটরি নিবে। গার্গলিং, গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করা। আমি 1 মিনিট এটা নিয়ে কথা বলবো একটু। গরম পানি লবণ দিয়ে গড়গড়া করলে কি লাভ হয়? 1 নম্বর হলো যে কুসুম গরম পানিতে লবণ দিলে এটা একটা অ্যান্টিসেপটিক সলিউশন। লবণের পানিটা এটা ওয়াশ করে, ক্লিন করে থ্রোটকে। একটা অ্যাকিউট টনসিলাইটিস গলা দেখলেই দেখা যায় যে পাস হয়ে আছে ফলিকল থেকে, এটা ক্লিন করে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে একটা ওয়ার্ম লাগলো, এই ওয়ার্মের কারণে এখানে ভাস্কুলারিটি আরো বাড়ে। এমনিতে ইনফ্লামেশন জন্য ভাস্কুলারিটি আছে, ওয়ার্মের কারণে ভাস্কুলারিটি বাড়ে। ভাস্কুলারিটি বাড়লে কি হয়? এখানে ফ্লো অফ দি ব্লাড ইনক্রিজ করে। ফ্লো অফ দি ব্লাড, ব্লাডের মধ্যে কি আছে? যে রোগীটা অ্যান্টিবায়োটিক খেলো, যে অ্যান্টিবায়োটিকটা পেটে খাওয়ার পরে রক্তের মধ্যে আছে, এটা এদিক দিয়ে ফ্লো বাড়লে এটার পরিমাণে বেড়ে গেল। পেশেন্ট যে অ্যান্টিবডি তৈরি হলো বাই দিস টাইম, যে অ্যান্টিজেনের শরীরে আছে সেটার পরিমাণ বাড়লো। কাজেই এই ওয়ার্মস এর জন্য ভাস্কুলারিটি বাড়লো, অ্যান্টিবডি বেশি হলো, ক্লিনিং হলো। এগুলো কিন্তু ওয়ার্ম স্যালাইন গার্গলিং সত্যি সত্যি অনেক উপকার করে। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা যথেষ্ট জোর দিতে হবে। অ্যান্টিহিস্টামিন খাওয়া দরকার, এবং পরবর্তীতে এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে এই ক্রনিক টনসিলাইটিসের উপরে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পরীক্ষার মধ্যে আসে এবং কেস নিয়ে আলাপ আলোচনা হয় সেটা বললাম। আমি নেক্সট ক্লাসে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম নিয়ে কথা বলবো। আমি 4 ক্লাসে 4টা কেস নিয়ে কথা বলবো, সো দ্যাট পরবর্তীতে একসাথ করে সবাই দেখে বলতে পারে। আমি ইচ্ছা করলে একই ক্লাসে 4টা নিয়ে বলে যেতে পারতাম, কিন্তু সবাই আসলে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।